নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। যদিও কী কারণে আমি লাইভ করতে পারছি না, এটা আমি নিজেও জানি না। এটা একটা রেকর্ড করে দিচ্ছি, তারপরে সেটা ইউটিউবে আপলোড করা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির অনুমতি সাপেক্ষে এবং যেটাকে বলা হয় যথাসম্ভব আর্থিক সহযোগিতা করে আমরা পানিহাটি উৎসব আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলাম। যদিও তাতে আমাদের কোনো আর্থিকভাবে লাভ হচ্ছিল না বা হওয়ার কথাও নয়, কারণ আমরা কখনোই আর্থিকভাবে লাভের জন্য কোনো অনুষ্ঠান সম্প্রচার করি না, এখন পর্যন্ত করিনি। আমাদের মনিটাইজেশন অফ থাকে। পানিহাটি উৎসব ও বইমেলা কমিটির সঙ্গে আমাদের কোনো অসুবিধে হয়নি, কিন্তু যে কোম্পানিটি এই বইমেলা এবং মূলত পানিহাটি উৎসবের স্টেজের অনুষ্ঠানটি সম্প্রচার করে থাকে, তারা আমাদেরকে এমনভাবে বেকায়দায় ফেলেছে ইউটিউবে স্ট্রাইক মেরে, যে আজকে কার্যত আমরা আমাদের চ্যানেলটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা জানি না তাদের সঙ্গে আমাদের কি শত্রুতা আছে। ওই যারা রেকর্ডিং করে, যারা ওই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছেন এবং কোটি কোটি টাকার ব্যবসা করছেন, তাদের কি আমাদের সঙ্গে কি শত্রুতা আছে আমরা জানি না, কিন্তু আমরা লাইভ করতে পারছি না। লাইভ টেলিকাস্ট করা বন্ধ রয়েছে এবং আগামী 3 মাস আপনারা আমাদের কোনো লাইভ সম্প্রচার দেখতে পাবেন না। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য, এবং শিক্ষা নিচ্ছি যে কাউকে বিশ্বাস করে চ্যানেল চালাতে নেই, কারণ চ্যানেলটি একটি ব্যবসা। যেহেতু আমরা এটাকে ব্যবসা হিসেবে ধরি না, আমরা মনে করি যে আমাদের 7 নিউজ নেটওয়ার্ক অন্তত পক্ষে নিরপেক্ষ কোনো চ্যানেল নয়। এটি একটি মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চ্যানেল। সেই ভেবেই আমরা, আপনাদের কথা ভেবেই, যে বহু মানুষ আছেন যারা এই পানিহাটি উৎসবের মাঠে যেতে পারেন না, দেশ বিদেশে থাকেন তারা। কারণ এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই চ্যানেলটি এখন আমাদের দেশে যথেষ্ট জনপ্রিয়। দেশ মানে পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে প্রচুর বাঙালি থাকেন, প্রচুর পানিহাটিবাসী থাকেন, প্রচুর বেলঘরিয়াবাসী থাকেন, প্রচুর বড়নগরবাসী থাকেন, প্রচুর ব্যারাকপুরবাসী থাকেন। ব্যারাকপুর মহকুমা জুড়ে প্রচুর মানুষ আমাদের সারা দেশে ছড়িয়ে রয়েছেন এবং একই সঙ্গে ছড়িয়ে রয়েছেন বিদেশে। যারা 7 নিউজ নেটওয়ার্ক নিয়মিত দেখেন, মন্তব্য করেন, ফোন করেন, এটা আমাদের সৌভাগ্য। তো সেই অত্যন্ত প্রবাসী যে দূরের মানুষগুলোও, তারা যাতে পানিহাটি উৎসব এবং বইমেলার যে উষ্ণতা, সেই উষ্ণতার থেকে বঞ্চিত না হন, সে কারণে আমরা এই বন্দোবস্ত করেছিলাম। কিন্তু বন্দোবস্ত করতে গিয়ে আজকে আমরা চ্যানেলটিকে কার্যত মুশকিলে পড়ে গেছি। আমরা কিভাবে ভবিষ্যতে চালাবো সেটা নিয়ে আমরা এখন চিন্তায় পড়েছি। আমরা বিষয়টি অবশ্যই গোচরে আনবো পানিহাটি উৎসব কমিটির, কারণ পানিহাটি উৎসব কমিটির এখানে কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও গোচরে আনবো। তারা যদি কিছু করেন ভালো, তা না হলে আগামী 3 মাস আপনাদের সঙ্গে আর লাইভে দেখা হচ্ছে না, এটা একেবারে কনফার্ম। তা আজকের বিষয় হচ্ছে জঙ্গিপনার থেকে তিলোত্তমা, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আজকে দেখুন টপাটপ জঙ্গিগুলোকে ধরা হচ্ছে। জঙ্গি কী অর্থে জঙ্গি, সেটা তো অনেক তর্কের বিষয়। যাই হোক, সরকার বা পুলিশ যাদেরকে জঙ্গি বলছে, যাদেরকে জঙ্গি স্ট্যাম্প মারা হচ্ছে, সন্ত্রাসবাদী স্ট্যাম্প মারা হচ্ছে, তাদেরকে আমরাও তো রাষ্ট্রদ্রোহিতার পথে হাঁটতে পারি না। সেক্ষেত্রে আমরাও তাদেরকে একই নামে ডাকবো বা
বিশেষণে ভূষিত করব। কিন্তু দেখা যাচ্ছে যে এরা কেউ গতকালই আমার দেশে ঢুকে পড়েনি, গতকালই আমার রাজ্যে ঢুকে পড়েনি, বরং তাদের বেশিরভাগের কাছ থেকেই উদ্ধার হচ্ছে আমাদের দেশের আধার কার্ড, আমাদের দেশের ভোটার কার্ড, আমাদের দেশের প্যান কার্ড এবং তারপরে পাসপোর্ট। তার মানে অসুখটা যে খুব গভীরে, এবং সেই অসুখটা মার্জনা করবেন, সেই অসুখটা যে নতুন নয়। এই আমার এই কাশিটার মতন আপনারা যদি লাইফটা খেয়াল করে থাকেন, দীর্ঘদিন ধরে আমি কেসেই চলেছি কিন্তু কমছে না। সুতরাং এই অসুখটা অত্যন্ত গভীর এবং অসুখটা নতুন নয়, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বুঝিয়ে দিতে হবে না। এই কারণে বলে বুঝিয়ে দিতে হবে না যে তাহলে তারা দীর্ঘদিন ধরে এখানে না থাকলে তাদের এখানে আধার কার্ড হলো কী করে, রেশন কার্ড হলো কী করে, ভোটার কার্ড হলো কী করে, এবার পাসপোর্টটা নয়, আমি নাই ধরছি। এটা দিনের আলোর মতন পরিষ্কার আমার আপনার সবার কাছে যে বাজারে, এমনকি তারা সোশ্যাল মিডিয়াতে মাঝে সাঝে বিজ্ঞাপনও দেন যে আধার কার্ড নিয়ে কোনো সমস্যায় পড়লে, ভোটার কার্ড নিয়ে কোনো সমস্যায় পড়লে, অথবা প্যান কার্ড নিয়ে কোনো সমস্যার সমাধানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এরকম সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনও আমরা দেখেছি। আমাদের সাধারণ মানুষ আমরা বুঝতে পারিনি বিষয়টা, কিন্তু দেশে তো ইন্টেলিজেন্স বলে একটা বিষয় আছে, একটা বিভাগ আছে, যারা দেশের সার্বিক নিরাপত্তার সাথে কোনো আপোষ না করে, যাদের কাজই হলো যে এই সমস্ত অসাধু মানুষদের ওপর নজর রাখা, তাদেরকে ট্র্যাকে আনা, এবং তারা যে কাজগুলো করে থাকে, অর্থাৎ আপনি যদি দেশদ্রোহী বলে একজন মানুষকে ধরেন, তাহলে আমাকে উৎসে যেতে হবে যে সে কোথার থেকে প্রথমত ভোটার কার্ডটি পেল, তারপর সে আধার কার্ডটি পেল। কারণ তার যদি সে সন্ত্রাসবাদী হয়, যদি সে বিদেশি নাগরিক হয়ে থাকে, তাহলে সে তো সঙ্গে করে আমার ভারতের ভোটার কার্ড বানিয়ে আনতে পারে না, বা ভোটার কার্ড মার্কেটে কিনতেও পাওয়া যায় না। সুতরাং সে ভারতে এসে থেকেছে, সে আশ্রয় পেয়েছে, প্রশ্রয় পেয়েছে, এবং তারপরে সে ভোটার কার্ড বানিয়েছে, তারপরে সে আধার কার্ড বানিয়েছে, তারপরে সে প্যান কার্ড বানিয়েছে। এখন ধরা পড়ার পর একদম হইচই পড়ে গেল যে মানে গেল একটা রব উঠল। আমাদের এটাই স্বাভাবিক, আমাদের দেশে এটাই স্বাভাবিক যে কিছু ঘটে যাওয়ার পর আমাদের সম্বিত আমরা ফিরে পাই। তাই তো, এটা তো হয়ে গেল, এটা তো হওয়া উচিত ছিল না। তাহলে কী হওয়া উচিত ছিল বন্ধুরা? এই কী হওয়া উচিত ছিল তার কোনো উত্তর আমাদের কাছে নেই। কী হওয়ার উত্তর আমাদের কারোর কাছে নেই, এই কারণে যে আমরা কোনো বিষয় তলিয়ে ভাবার সময়টুকু পর্যন্ত পাই না। কোনো বিষয় তলিয়ে ভাবার সময়টুকু পর্যন্ত আমরা পাই না। কারণ ক্ষুধা দিয়ে, শিক্ষার অভাব রেখে, স্বাস্থ্যের অভাব রেখে, কর্মসংস্থানের অভাব রেখে আমাদের রাষ্ট্র আমাদের যেভাবে সারাদিন ধরে ছুটিয়ে মারছে, আমরা সারাদিন যেভাবে ছুটছি আমার দুমুঠো অন্নের জন্য, সন্তানের একটু শিক্ষার জন্য, বৃদ্ধ পিতামাতার একটু চিকিৎসার জন্য, তারপরে আমার আর ফুরসত থাকে না যে আমার পাশের বাড়িতে যে লোকটি নতুন এসে থাকছে তার পরিচয়টা কি একটু জানি না, এটা আমার ফুরসত থাকে না। এবং আমি বিশ্বাস করি এটা রাষ্ট্র জেনে শুনে করে, এই কারণে করে যে এই সমস্ত মানুষগুলো, অর্থাৎ দেশের বেশিরভাগ মানুষ, অর্থাৎ দেশের বাসিন্দাদের কথা বলছি, তারা যদি খারাপ থাকে তাহলে এই শাসকেরা ভালো থাকে, এই কারণে যে তাদের এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় না যে তুমি আজকে যাকে জঙ্গি বলে গ্রেপ্তার করছো, আজকে তুমি যাকে সন্ত্রাসবাদী বলে গ্রেপ্তার করছো, আজকে যাকে তুমি বলছো যে সাংঘাতিক ব্যাপার,
এইখানে কি করে এলো, আর কি করে এলো জবাব তো তোমাকে দিতে হবে। তুমি প্রশ্ন করার কে? তুমি তো জবাবদিহি করার জন্য তুমি বসে আছো, তোমাকে রাখা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় আমাদের এই স্বরাষ্ট্র দপ্তরে, আমাদের পররাষ্ট্র দপ্তরে, অর্থাৎ আমাদের যে মিলিটারি আছে বা আমাদের যে সমস্ত বিশেষ বিশেষ বাহিনী আছে যারা এই বিষয়টিকে দেখাশুনো করে। এখন আমি ধরে নিলাম যে একজন যারা বর্ডারের রক্ষার দায়িত্বে থাকেন তাদের মধ্যে কয়েকজন অসাধু, তারা একজনের কাছ থেকে পয়সা নিয়ে বা 5 জনের কাছ থেকে পয়সা নিয়ে তারা 5 জনকে এদেশে ঢুকিয়ে দিল। কিন্তু ঢুকিয়ে দেওয়ার পরে সে কিন্তু এদেশে জায়গা পেয়ে গেল, আশ্রয় পেয়ে গেল, প্রশ্রয় পেয়ে গেল। সেটা তো আর ওই যারা সীমান্ত পাহারা দিচ্ছেন তারা করে দিচ্ছেন না। এখন এই দালালরাও ধরা পড়ছে। এমন মনে হচ্ছে যে আমরা কেউ কিছু জানতামই না এতদিন ধরে যে আমাদের দেশের ভেতরে এরকম একটা কাণ্ড কারখানা চলছে। আমি এরকম শয়ে শয়ে মানুষকে চিনি যারা এই ধরুন গত 10 বছরের মধ্যে বাংলাদেশ থেকে পাততাড়ি গুটিয়ে ভারতবর্ষে এসে যারা একেবারে জমিয়ে বসেছে, তাদের ইতিমধ্যে সব রকম কাগজপত্র তৈরি হয়ে গেছে। পাসপোর্ট হয়েছে কিনা বলতে পারবো না, কারণ তারা বিদেশে যান কিনা এটা আমার খবর রাখার কথা নয়। কিন্তু এরকম আমি প্রচুর প্রচুর মানুষকে চিনি। সুতরাং শুধুমাত্র যারা সীমান্ত রক্ষায় কাজে ব্যস্ত আছেন তাদেরকে দোষ দিয়ে দিলাম যে সব কিছু তোমাদের জন্য হচ্ছে, তোমরা সীমান্তটাকে পাহারা দিচ্ছ না। আরে সীমান্তে কীভাবে সবসময় পাহারা হবে? বিস্তীর্ণ এক সীমান্ত, সেই সীমান্তের অধিকাংশ জায়গাটাই এতই দুর্গম যে যেখানে সাধারণভাবে মানুষ পৌঁছনোই মুশকিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী অতন্দ্র প্রহরা দিচ্ছে। আর ভারত বাংলাদেশ বর্ডার কাঁটাতারের কথা বলা হচ্ছে। তিছামতি নদীর ওপর দিয়ে কীভাবে কাঁটাতার যাবে বন্ধুরা? এখানে একটা প্রশ্ন আছে। এই যে বিস্তীর্ণ সুন্দরবন, যার একটা অংশ ভারতবর্ষের, একটা অংশ পাকিস্তানে, যেখানে পশু পাখিদের কোনো পাসপোর্ট লাগে না, তারা অনায়াসে ঘুরে বেড়ায়, সেই সুন্দরবনের ভেতর দিয়ে কিভাবে কাঁটাতার যাবে বন্ধুরা? আমাদের যে বিস্তীর্ণ সমুদ্র উপকূল রয়েছে, সেই সমুদ্র উপকূলে কিভাবে কাঁটাতার দেওয়া হবে? আমি যদি সেই মুম্বাই হামলার কথা মনে করি, মুম্বাই হামলায় কোনো সীমান্ত দিয়ে তো সন্ত্রাসবাদীরা ঢোকেনি, তারা নৌকো করে এসছিল, নৌকো চালিয়ে এসছিল সমুদ্রের ভিতর দিয়ে। নৌকো বলতে বোট চালিয়ে তারা সমুদ্রের ভিতর দিয়ে ঢুকে এসছিল গুজরাট হয়ে। তার মানে মানুষের উপর বিশ্বাস রাখতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে পাশাপাশি, এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যেগুলো রয়েছে, যারা তদারকি করে। ধরুন আমি চন্দন সেনগুপ্ত একটা পাসপোর্ট আমি অ্যাপিল করলাম, আমার একদম সাম্প্রতিক অভিজ্ঞতা। তাতে প্রাথমিকভাবেই আমাকে বলা হচ্ছে যে 1987 সালের আগে তুমি যে ভারতবর্ষে বসবাস করতে, তার প্রামাণ্য তথ্য নিয়ে এসো। আমি আমার স্কুলের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলাম, সেটাই 87 সাল এর আগে। সুতরাং আমার আর কোনো ঝামেলা হলো না। কিন্তু আমি আমার চোখের সামনে দেখছি যে প্রচুর মানুষ আসছেন যারা 87 সালের আগের কোনো তথ্য দিতে পারছেন না, কিন্তু পরে খবর পাচ্ছি তাদেরও পাসপোর্ট হয়ে গেছে। কিভাবে হলো? এটা একটা বড় প্রশ্ন। আমি জানি না কিভাবে হলো। আপনারা হয়তো অনেকে জানেন। যদি জানেন তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবেন যে কীভাবে এরকম ধরনের পাসপোর্ট হয়। ভোটার কার্ড তো মুড়কির মতন হচ্ছে।
নেতারা হাতে করে ধরে নিয়ে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, কারণ ভোটার কার্ডে বিশেষ তথ্য লাগে না, ভোটার কার্ডে বিশেষ তথ্য লাগে না। এবং ভোটার কার্ড থাকলে পরে আধার কার্ড হবার সময়ও এমন কিছু তথ্য দিতে হয় না যে আপনার আধার কার্ডটা হবে না। আর সবচেয়ে বড় কথা, পাসপোর্টের ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশান বলে জিনিসটি বলছি আমি, যেটি আমি যেহেতু খড়দা থানার মধ্যে বসবাস করি, আমাকে খড়দা থানায় ডেকে পাঠানো হয়েছিল উইথ ডকুমেন্টস, যে আপনি সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে থানায় আসবেন। আমি যদি আগরপাড়ার বাসী না হই, আমার যদি ভুয়ো ঠিকানা দেওয়া থাকে, যে আগরপাড়া একটা ভুয়ো ঠিকানা দেওয়া আছে এবং সেখানে আমার লোক রাখা আছে বা সেখানকার লোক আমাকে সহযোগিতা করছে, যে নির্দিষ্ট সময় যখনই আমাকে বলা হলো যে মানে নথি নিয়ে দেখা করতে খড়দা থানায়, আমার কাছে খবরটা পৌঁছে গেল এবং আমি যথাদিনে যথা সময় খড়দা থানায় পৌঁছে গেলাম। এতে কি প্রমাণ হলো যে আমি আগরপাড়ার যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানাটা ঠিক? আসল নিয়মটা হলো যে পুলিশ এসে ভেরিফিকেশান করবে, পুলিশ আসবে, এসে ভেরিফিকেশান করবে এবং যে ঠিকানায় ওই পাসপোর্ট ডেলিভারি হবে সেই ঠিকানাটাকেও ভেরিফিকেশান করবেন এবং অকুস্থলে দাঁড়িয়ে সমস্ত রকম ডকুমেন্টস দেখে তারা যদি খুশি হন তারা ক্লিয়ারেন্স দেবেন, খুশি না হলে ক্লিয়ারেন্স দেবেন না। কিন্তু আমি গত 10 বছরে একাধিকবার পাসপোর্ট করার এই ডিআইবি পাসপোর্ট করার জন্য ডিআইবি অফিসে গেছি, কখনো শুনিনি, কেউ বলেননি আমাকে যে ডিআইবি তাদের বাড়িতে গেছিলেন, বাড়িতে তাদের না পেয়ে তারপরে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তারা ডিআইবি অফিসে এসছেন। তাহলে গলতটা কোথায় থেকে শুরু হচ্ছে আমরা বুঝতে পারছি। যে ঠিকানাটা অনায়াসে নকল করা যাচ্ছে, যে আমি থাকি না আগরপাড়ায়, আমি আগরপাড়ার ঠিকানা দিয়েছি যেহেতু আগরপাড়াতে আমার এমন ঘনিষ্ঠ মানুষ থাকেন যে তিনি আমাকে যথাসময় খবর দিয়ে দেবেন এবং আমি ডিআইবি অফিসে টাইম মতন পৌঁছতে পারব। আমার ভোটার কার্ডটা হয়তো আমাকে যে আশ্রয় দিয়েছে আগরপাড়ায়, সেই উদ্যোগ নিয়ে এলাকার যারা দাদা গোছের আছেন, তৃণমূলের বলুন, সিপিএমের বলুন, যারা এই ভোটের কাজটা দেখেন, ভোটার লিস্টের কাজটা দেখেন, তাদেরকে ধরে আপনার নামটা আমার নামটা ভোটার লিস্টে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে তিনিই ব্যবস্থা করেছেন, চেনাশোনা আছে প্রচুর। আধার কার্ড সাইবার ক্যাফেতে গিয়ে সমস্ত মানে ডেটা আপলোড করে আমরা আধার কার্ডও পেয়েছি। সুতরাং আমাদের ভেতরকার ঘুণটা যদি আমি মেরামত না করতে পারি, তাহলে আচমকা এই যে একটা সময়, যে সময়টা কিন্তু বলছি 2024 একটা ক্রান্তি সময়, চূড়ান্ত বাঁকের মুখে এসে দাঁড়িয়ে গেছে সারা পৃথিবী, ভারতবর্ষ তো তার মধ্যে আছেই। এবং 2025 সাল থেকে সারা পৃথিবীর অর্থনীতি যে কথা বলছে, অর্থনীতিবিদরা যে কথা বলছেন, তাতে 2025 সাল থেকে একটা চরম বাঁকের দিকে চলবে পৃথিবী এবং হয়তো বা দেখা যাবে 2050 সালের মধ্যে পৃথিবী একটা নতুন রূপ ধারণ করেছে। সমস্ত মানচিত্র খান খান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেটা শক্তিধর আমেরিকা হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, ইতালি হোক, জাপান হোক, চীন হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, শ্রীলঙ্কা হোক, থাইল্যান্ড হোক, মালয়েশিয়া হোক, সারা পৃথিবীতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে যে ঘটনাগুলোকে শাক দিয়ে ঢাকার চেষ্টা করা হচ্ছে, সেগুলো শাক দিয়ে ঢাকা কখনো সম্ভব নয়। কারণ আমার প্রাথমিক প্রশ্নটা বন্ধুরা আবারও করছি, যে আপনি যাদেরকে ধরছেন, আমার রাষ্ট্র যাদেরকে শনাক্ত করছে, তারা কিন্তু গতকালই বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে সে আমাদের দেশে ঢুকে পড়েনি। কারণ তাদের কাছে পাওয়া যাচ্ছে কি বৈধ, অবৈধ নয়, বৈধ ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, বৈধ আধার কার্ড পাওয়া যাচ্ছে, বৈধ প্যান কার্ড পাওয়া যাচ্ছে। পরে যখন খতিয়ে দেখা হচ্ছে, যে তখন দেখা যাচ্ছে যে অবৈধ কাগজপত্র, অর্থাৎ
যে সমস্ত পরিচয়পত্রগুলো এই আধার কার্ড তৈরি করতে লাগে, ভোটার কার্ড তৈরি করতে লাগে, যে সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করতে হয়, যে সমস্ত কাগজপত্রগুলোকে জমা দিতে হয়, সেইগুলো তারা জাল করেছিল। তার মানে আমার দেশের ভেতরেই জালিয়াতে ভরে গেছে। তাদের কিছু যায় আসে না দেশের সামগ্রিক স্বার্থ নিয়ে। দেশ উচ্ছন্নে যাক, দেশের মানুষের ক্ষতি হোক, তাদের কিছু যায় আসে না। তারা এর বিনিময়ে, আপনারা তো শুনেছেন, খবরের কাগজে পড়েছেন যে 7 লাখ 8 লাখ টাকা দিলে একটা পাসপোর্ট পাওয়া যায়, কিন্তু আমি যতদূর জানি 200-250 টাকার পাসপোর্ট তৈরি করতে খরচ হয়। মানে আপনি যদি সরাসরি পাসপোর্ট করেন তাহলে 200-250 টাকা, আর ওই পুলিশ ভেরিফিকেশান যেটা বললাম সেইখানে একটু সামান্য কিছু টাকা পয়সা দিতে হয় আর কি, না দিলেও চলে। সেখানে 7 লাখ 8 লাখ দিয়ে যখন একটা মানুষ পাসপোর্ট বানাচ্ছে, তখন যে ভারতীয়টি তার পাসপোর্টটা বানিয়ে দিচ্ছে, তখনই তার একটা সন্দেহ হওয়ার উচিত যে এই লোকটার এত উৎসাহ কিসের যে পাসপোর্ট 7 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনছে। সবার আগে তো সেই লোকটিকে ধরে শুলে চলানো উচিত রাজার বিচারে, যে অন্যায় কাজটা করছে। আমি একটি পাঁঠা ধরে কাটলাম, কাটার পরে মাংস বিতরণ করলাম, সেখান থেকে আপনিও নিলেন, আরও 5 জন নিল। সবচেয়ে বড় অপরাধটি কার? অর্থাৎ আমি, কারণ আমি পাঁঠাটি চুরি করেছি, তারপরে পাঁঠাটি কেটেছি, তারপরে আপনাদের ভাগিদার করবার জন্য, সেই চোরের ভাগিদার করবার জন্য আপনাদেরকে কিছু কিছু করে মাংস দিয়েছি। তাহলে আমাকে শনাক্ত না করে, আমাকে দোষী না বলে, যদি দেখা যায় যে আপনার ওই পাঁঠা চুরি এবং পাঁঠাকে মেরে খাওয়ার জন্য আপনাদের সকলকে গ্রেপ্তার করা হলো, আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি, অর্থাৎ আমার প্রভাব প্রতাপ এতটাই, এখানে প্রভাব প্রতাপ বলতে রাজনৈতিক প্রভাব প্রতাপ এতটাই যে পাঁঠা চুরি এবং কাটার মধ্যে কোনো অন্যায় রইল না। অন্যায়টা রইল হচ্ছে পাঁঠার মাংসটা খাওয়ার জন্য। এখানেও ঠিক তাই হচ্ছে, যে প্রবল প্রভাব প্রতাপ আছে বলেই তারা ভোটার লিস্টে আমার নাম তুলে দিতে পারছে। আমি কোন দেশের বাসিন্দা সেটা কোনো প্রশ্ন নয়, আমি কোন ধর্মের সেটা কোনো প্রশ্ন নয়, কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে হবে, ভাই তোমার হ্যাঁ এত টাকা লাগবে, দিলাম টাকাটা, নামটা উঠে গেল। সে কী করতে এদেশে এসছে আমার কিন্তু প্রশ্নটা উঠল না, আমি কিন্তু প্রশ্ন করলাম না। ভোটার লিস্ট এসে গেছে, এবার তাহলে আমাকে আধার কার্ডটা তৈরি করে নিতে হবে। আমি আধার কার্ডের জন্য অ্যাপিল করলাম, সে বললো এত টাকা লাগবে, কারণ তোমার এই সমস্ত কাগজপত্রগুলো নেই, সুতরাং আমাকে এই সমস্ত কাগজপত্রগুলো তৈরি করতে হবে। কাগজপত্র তৈরি করতে হবে মানে কি? ধরুন আমরা যারা 1990 সালের আগে জন্মেছি, তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, এটা সরকার জানেন, সেই সময় ম্যান্ডেটারি ছিল না। তাহলে সেই সময় যে আমরা আমাদের বয়সের শংসাপত্র হিসেবে কি ব্যবহার করা হয় বা কোনটাকে সরকার স্বীকৃতি দেয়, না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার যারা মাধ্যমিক দেননি তাহলে তাদের কি হবে? তাদেরকে স্কুল পাস সার্টিফিকেট নিয়ে আসতে হয়, অর্থাৎ তারা 8 পাস করেছে, অন্ততপক্ষে ন্যূনতম যে ক্লাস পর্যন্ত পড়েছে সেই ক্লাস পর্যন্ত পড়ার একটা সার্টিফিকেট নিতে হয়, যেখানে স্কুলে নথিভুক্ত তার জন্ম তারিখটি স্কুল উল্লেখ করে দেয় এবং সেটিকেই পরবর্তী সময় তার যে জন্মের শংসাপত্র বা সার্টিফিকেট সেটা বলেই মেনে নেওয়া হয়। এখন দেখুন, এখানে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা রইল, যে যারা আমরা এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তাদেরটা মাধ্যমিকের, বা ধরুন আগে আরেকটা সময় ছিল প্রিউ পরীক্ষা, সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা, অর্থাৎ জীবনের প্রথম বড় পরীক্ষা যেটা আমি দিয়েছি, সরকারের তত্ত্বাবধানে যে পরীক্ষাটা আমি দিয়েছি, সেই সরকারি তত্ত্বাবধানে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, যেখানে আমার ডেট অফ বার্থ উল্লেখ আছে, সেটি আমার জন্মের সার্টিফিকেট হিসেবে বা তারিখ হিসেবে গণ্য হবে। এবার যারা 2 নম্বরই করছেন,
তাদের কাছে তো আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জোগাড় করে দেওয়া সম্ভব হবে না। তাদেরকে তো প্রিউর আপনার অ্যাডমিট কার্ড জোগাড় করে দেওয়া সম্ভব হবে না। তখন কি হচ্ছে, তখন সেটা অন্য কোনোভাবে অর্থাৎ আমাদের খবরেই আছে, আমাদের কাছেই খবর আছে যে রাজ্যে এরকম বহু স্কুল আছে যে স্কুলগুলো প্রায় উঠে যাওয়ার দশা। সেই স্কুলের অসাধু শিক্ষকেরা তারা এই ধরনের কাজ, এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে তারা প্রচুর টাকা রোজগার করেন। তো যখন আমি এই কথাগুলো বলছি তখন কিন্তু আমরা যে যারা সীমান্তের প্রহরী তাদেরকে পার হয়ে লোকটা চলে এসছে, অর্থাৎ তাদের যে ত্রুটি ছিল সেই ত্রুটি তারা তো করেইছেন, তারপরে ত্রুটিগুলোর কথা আমি আলোচনা করছি। তাহলে আমার যারা এই সমস্ত কাজগুলো করছেন, অর্থাৎ ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন, বার্থ সার্টিফিকেট তো বানানো যাবে না, ভুয়ো। এখন কম্পিউটারাইজড সময় এসে পড়েছে আজকাল, কিন্তু স্কুল থেকে তার এই যে বিভিন্ন অজানা প্রচুর স্কুল আছে, আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশেও প্রচুর আছে অজানা স্কুল, বা এক সময় খুব নাম করা ছিল, এখন একেবারেই ছাত্র নেই। সেখানে কজন ছাত্র পড়ে আপনি হিসাবও নিতে যান না। সেই সমস্ত স্কুল থেকে এই সার্টিফিকেটগুলো বেরিয়ে আসছে, এবং তার জন্মের তারিখটা যখন যে মুহূর্তে সরকারিভাবে প্রমাণিত হলো, অর্থাৎ সরকার যখন বলেইছে যে স্কুল সার্টিফিকেট হিসেবে স্কুল সার্টিফিকেটটাকে বার্থ সার্টিফিকেট হিসেবে ধরা হবে, সেখানে যেহেতু জন্মের উল্লেখটা রয়েছে, জন্মের তারিখের উল্লেখটা রয়েছে, সে কারণে সুতরাং তাদের কাছে একটা জন্মের সার্টিফিকেট পৌঁছে গেল। কে করে দিল না, সেই লোকটি কিন্তু যে করে দিল সেই লোকটি কিন্তু কালকে দেশে আসেননি, সে এখানকারই বাসিন্দা। তাহলে এই যে গোড়ায় গলদ রয়েছে সেটাকে, এই যে নোংরা মানুষগুলো, এই যে বর্বর মানুষগুলো যারা এই সমস্ত কাজগুলো করছেন, অর্থাৎ সমস্ত নথি জাল করছেন, আমি জানি আপনারা বলবেন যে আজকাল তো অত্যাধুনিক ডিভাইস বেরিয়ে গেছে কম্পিউটারের, কিন্তু করছেন তো, যেভাবেই করুন না কেন। আমি ধরে নিলাম কোনো স্কুলে তাকে যেতেই হলো না, একটা স্কুলের অন্য একটা কারোর একটা সার্টিফিকেট সেটা স্ক্যান করে নেওয়া হলো, তারপরে তার নামটা বদলে দেওয়া হলো। কিন্তু আমি যে সালের কথা বলছি, যে পেছনের দিকে যে সালগুলোর কথা বলছি, অর্থাৎ যখন মানে হাতে লেখা আপনার অ্যাডমিট কার্ড হতো, হাতে লেখা সব কিছু স্কুলের বা কলেজের, সেই সময়কার কথা বলছি। এবং সেই সময়কালে যদি এই কাজটা করতে হয় তাহলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে। তার কাগজের কোয়ালিটি আলাদা ছিল, তার পেনের কোয়ালিটি আলাদা ছিল। আপনারা মনে করে দেখুন যে 90-এর দশকে কিন্তু এই ডট পেন বা জেল পেন ব্যবহার হতো না, হতে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন ব্যবহার হতো। কাগজ অত্যন্ত নিম্নমানের ছিল। যারা 90 দশকে মাধ্যমিক পাশ করেছেন তারা সকলেই জানেন যে অ্যাডমিট কার্ডের কাগজটা এখন মানে কার্যত মানে ধরলে ছিঁড়ে যাবে, মানে ফেটে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং ভাবুন ষড়যন্ত্র কতটা গভীরে, যে সেই ধরনের স্কুল সার্টিফিকেট বের করে দেওয়া হচ্ছে বা বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই লোকগুলোর দিকে নজর না দিয়ে যারা ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, সেই অভিযোগটাকে খতিয়ে না দেখে তাদেরকে দাগিয়ে দিতেই পারি। কারণ তারা কেন এসছেন তার কোনো সদুত্তর হয়তো তারা দিতে পারছেন না। তার কারণ সেখানেও একটা বিষয় রয়েছে, সেখানেও একটা ধর্মীয় বিষয় রয়েছে। দেখা যাচ্ছে যে অধিকাংশই যারা ধরা পড়ছেন তারা আমাদের দেশের হিসেবে সংখ্যালঘু। আর আমাদের এই মুহূর্তে যে দেশটার সঙ্গে সাংঘাতিক বৈরিতা চলছে, কিন্তু যে দেশটাকে বাদ দিয়ে আমরা আমাদের অস্তিত্বই কল্পনা করতে পারি না, অর্থাৎ বাংলাদেশ, সেই বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এখানে যারা সংখ্যালঘু ওখানে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। সুতরাং দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে ওপারের ঘটনা,
সেই ঘটনাটাকে নিয়ে আমাদের রাজনীতিবিদেরা বা যাদের এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো উচিত ছিল, তারা বিন্দুমাত্র চিন্তাভাবনা করছেন না। তারা কিছু বিবৃতি দিয়ে তারা মানে কি বলবো, আমি তো জানি না কি করছেন, কারণ আমরা সেভাবে কোনো অ্যাকশান বা রিয়াকশান কিছুই দেখছি না। ওই কেন্দ্রীয় শাসক দলের নেতা বলছেন যে আমার 40টা রাফাল রাখা আছে অমুক জায়গায়, আমি রাফাল উড়িয়ে দেবো আর ওদেরকে গুড়িয়ে দেবো, এরকম এরকম কথাবার্তা বলছে, যে কথাগুলোর কোনো অর্থ হয় না। সচিব পর্যায়ে একটা আলোচনা হয়েছে, সেখানে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সাথে, অর্থাৎ বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওপারে যেভাবে খবর আসছে আমাদের কাছে, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে, তাদের ঘরবাড়ি লুট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা সেগুলোকে বিশ্বাস করতে না চাইলেও আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হয়, কারণ আমরা সংবেদনশীল মানুষ। আমরা দেখতে পাচ্ছি না যে এপারের সরকার, তারা ওপারের সরকারকে ন্যূনতম সাবধান করছেন যে তোমরা যেটা করছো সেটা করো না, এটা করলে পরে কিন্তু আমার দেশের যে বেশিরভাগ মানুষ তারা ক্ষুব্ধ হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, এবং ভবিষ্যতে যদি এদেরকে আমি সামাল না দিতে পারি তখন কিন্তু একটা বড় বিপর্যয় ঘটে যেতে পারে। বড় দাদা হিসেবে অন্ততপক্ষে ছোট ভাইকে কথাগুলো বলার দরকার ছিল, কিন্তু আমরা সেগুলো বলছি না, বা কোথাও বলা হয়েছে এরকম খবর আমরা পাইনি। উল্টে অমানবিক কিছু সিদ্ধান্ত রাজনৈতিক চাপে পড়ে আমরা নিয়েছি। যেমন ওপারের বাংলাদেশিদের চিকিৎসা হবে না এদেশের হাসপাতালে, অমানবিক সিদ্ধান্ত এটা হতে পারে না। একটা অসুস্থ মানুষ কোন দেশের সেটা দেখার কোনো অধিকার ডাক্তারবাবুদের নেই, হাসপাতাল মালিকের নেই, আপনার মেডিকেল কলেজের চিকিৎসকদের নেই, কোন ধর্মের মানুষ সেটা দেখারও তাদের কোনো অধিকার নেই। তাদের কাছে একজন অসুস্থ মানুষের পরিচয় তিনি একজন অসুস্থ মানুষ, এই পর্যন্তই। কিন্তু আমরা দেখছি এদেশের অনেক নার্সিংহোম, অনেক হাসপাতাল, মানে সরকারি নয়, তারা রীতিমতো গর্বিত বোধ করছেন বাইরে নোটিশ ঝুলিয়ে, যেখানে বাংলাদেশিদের চিকিৎসা করা হবে না। এবং এদেশে চিকিৎসা করতে আসা যে সমস্ত পরিবারগুলো, বাংলাদেশি পরিবারগুলো, তারা আরেকটা হয়রানির শিকার হচ্ছেন, সেটা হচ্ছে যে তাদেরকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। সমস্ত বাংলাদেশি জঙ্গি, সমস্ত বাংলাদেশি সন্ত্রাসবাদী, এই ধরনের ধারণাটা আমাদের মনের মধ্যে সৃষ্টি করার চেষ্টা চলছে। তাহলে এই যে ঘটনাটা যদি বলি, যে খাগড়াগড় বিস্ফোরণের পরেই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশি যোগ পেয়েছিল, তখন থেকেই এই যে তদন্তটা, সেই তদন্তটায় গতি আনা হয়নি কেন? সেই তদন্তটাকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছিল কেন? এবং কার্যত 9ই আগস্ট ঘটে যাওয়ার আজিকর হাসপাতালে আমার যে বোনটির খুন, সে বোনটির খুনের পর যেভাবে, যে পদ্ধতিতে রাজ্য পুলিশ এবং সিআইডি সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করেছেন বলে আমাদের কাছে আজকে খবর আসছে, একের পর এক রিপোর্ট আসছে, সেই রকমভাবে খাগড়াগড়ের যে ঘটনাস্থল, অকুস্থল, সেই অকুস্থল জল দিয়ে ধুয়ে কার্যত সমস্ত রকম ডকুমেন্টেশন বা আপনার যেগুলোকে আমরা বলতে পারি যে তথ্য, সেই তথ্যগুলো লোপাট করা হয়েছিল। পরে যখন এনআইএ তদন্তে আসে, তখন তারা তার বিভৎসতাটা দেখে, বিস্ফোরণের বিভৎসতাটাকে উপলব্ধি করে বলেছিলেন যে আরও অনেক ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা করে বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশি একটা যোগ থাকতে পারে। তো সেদিন থেকেই কেন এই তদন্তটা শুরু হয়নি, যে আমাদের দেশে কত তস্করে লইবার অনুগামী আমাদের দেশে বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে? হু হু করে কেন উত্তর বাংলায় মাদ্রাসার সংখ্যা বাড়ছে? আমার যারা সংখ্যালঘু বন্ধু আমাকে মার্জনা করবেন, কেন বেসরকারিভাবে এত মাদ্রাসা তৈরির অনুমতি দেওয়া হচ্ছে? কেন হিন্দু মুসলিম নির্বিশেষে, আমার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আমি দাবি করছি যে কেন তাদের
আলাদা আলাদা আমাদের টোল, হিন্দুদের টোল তো কবে উঠে গেছে। তাহলে পড়াশুনোর ক্ষেত্রেও একটা কেন বিভাজন থাকবে? এই সমস্ত কিছুগুলো গভীরে গিয়ে ভাবতে হবে। তা না হলে ওই মানে মাছকে দুর্গন্ধযুক্ত মাছ, পচা মাছকে যদি আপনি শাক দিয়ে ঢেকে রাখেন, সেই ভেতর থেকে গন্ধ বেরোবেই। অর্থাৎ যে গন্ধ আমি পাচ্ছি, অর্থাৎ এই যে বিপুল পরিমাণ লোক রোজ ধরা পড়ছে, প্রায় 4 জন 5 জন 6 জন এক এক জায়গা থেকে, হ্যাঁ, তারা তো কালকেই বাংলাদেশ থেকে এদেশে আসেনি, বা পাকিস্তান থেকে এদেশে উড়ে আসেনি। তারা দীর্ঘদিন এখানে রয়েছেন, এদেশের মাটিতে তাদের বীজ বপন করেছেন, বিষ বৃক্ষ যাকে বলে বপন করেছেন। ধীরে ধীরে তার চারা জন্মেছে, ধীরে ধীরে যখন তা বড় হচ্ছে, তখন আপনি হই হই শুরু করলেন। কিন্তু আমি জানি যে এই হই হইয়েই থেকে যাবে, এর কোনো ফলাফল হবে না। আমরা জানতে পারবো না এই যে যাদেরকে জঙ্গি সন্দেহে, সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো সেটা আমি জানতে পারবো না। কারণ অতীতেও জানতে পারিনি, আজকেও জানতে পারবো না। এটা জানতে না পারলে কি হবে বা কি না হবে, সেটা কিন্তু ভবিষ্যতের প্রশ্ন। আজকে যেহেতু আপনারা প্রি রেকর্ডেড লাইভ শুনছেন, সেহেতু আপনাদের উৎসাহ কম থাকবে। স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছি না, আমার উৎসাহটাও অনেক কম। সুতরাং আজকে দ্বিতীয় যে পর্বটা, অর্থাৎ তিলোত্তমা পর্বেও আমার কলকাতার আরজি করের যে চিকিৎসক বোনটিকে 9ই আগস্ট খুন করা হয়েছিল, নৃশংসভাবে খুন করা হয়েছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ঘটনাতেও ওই পচা গলা প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট করে, অর্থাৎ সেই তার উপরে শাক চাপা দিয়ে পার পাওয়া যাবে না, সেখানেও কিন্তু দুর্গন্ধ ছড়ানো শুরু হয়েছে। এই পর্বটা আমি আগামীকাল আলোচনা করব। আজকের পর্ব আমি এখানে শেষ করছি। যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বারংবার বলছি যে আপনাদের পানিহাটি উৎসব এবং বইমেলা সম্প্রচার করার কোনো রকম ব্যবসায়িক ইচ্ছা আমাদের ছিল না, এবং পানিহাটি উৎসব এবং বইমেলার সঙ্গে কথা বলেই আমরা পানিহাটি উৎসব এবং বইমেলা সরাসরি সম্প্রচার করছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। কি জানি কার আপত্তিতে আমাদের উপর স্ট্রাইক নেমে আসে, এবং সেই স্ট্রাইক এতটাই শক্তিশালী যে আমাদের লাইভ অনুষ্ঠান করা পর্যন্ত ইউটিউব আপাতত স্থগিত রেখেছে। তবে এটুকু বলতে পারি যে আমরা পানিহাটি উৎসব এবং মেলা সার্থক হোক, এটা যেমন কেমন কামনা করি, পাশাপাশি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে এই ধরনের ঘটনা ঘটবে, এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে, সেই মানসিক প্রস্তুতি নিয়েই আমরা চলছি। কিন্তু মানুষের পক্ষ ছেড়ে যাব না। যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে, যদি 7 Awake নিউজের খবর আপনাদের ভালো লাগে, বিশেষ করে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, যাতে আমাদের এই যে খবরগুলো, যেটা আমরা অনেক যত্ন করে বানাই, অনেক সন্তর্পণে বানাই, সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, চোখ রাখবেন 7 Awake নিউজের পর্দায়। পানিহাটি উৎসব এবং বইমেলা আর আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন না। সেটি দেখবার জন্য কি করতে হবে সেটা আপনাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে। এটা আমি আপনাদেরকে সবিনয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়ে রাখলাম। আমরা চেষ্টা করেছিলাম যাতে এই শীতের রাতে আপনাদের ঘরে বসে আপনারা পানিহাটি উৎসব এবং বইমেলা দেখতে পান, তার ব্যবস্থা করতে, কিন্তু কোথাও গিয়ে একটা ভুল বোঝাবুঝির ফলে পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির সঙ্গে নয়, তারা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন, কিন্তু অন্য কোথাও কোথাও গণ্ডগোল হওয়ার ফলে এই সম্প্রচার আমরা করতে পারছি না, এমনকি নিন্দুকের ডায়েরি সম্প্রচার করতে পারছি না সরাসরি। এ দুঃখ
আপনাদের থেকে আমাদের অনেক বেশি, কারণ আপনাদের সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করার যে জায়গাটা, সেই জায়গাটা হারিয়ে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। তবে আগামীকাল থেকে চেষ্টা করব ফেসবুকে আসতে। আমাদের ফেসবুক চ্যানেল 7 নিউজ, ফেসবুকের যদি সম্ভব হয় ফেসবুক লাইভে আসবো এবং সেখানে আপনাদের সঙ্গে কথা হবে, তারপর সেটি ইউটিউবে আমরা তুলে দেব। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।